যে একটা মানুষ কতটা উদার হলে এরকম ভাবে বিলিয়ে দিতে পারে। লাইফটা খুবই ছিল সিম্পল। শাহবাগে আমরা প্রোগ্রাম করতাম গ্রিন ভয়েজের, উনি আসতেন। ওই সময় জানি ওনার 3টা থেকে 4টা গাড়ি, প্রাইভেট গাড়ি নিজস্ব অবশ্যই আছে। একটা হলো সকালবেলা হাঁটতেন, ওটা হলো নিয়মিত ওনার একটা। কোনোদিন উনি হেঁটে শাহবাগে চলে যাইতেন এই গ্রিন রোড থেকে। আর আমরা তো এখন লোকাল বাসে উঠতে চাই না, হ্যাঁ লোকাল বাসে কেন, মানুষটা প্রত্যেকবারে আমি দেখলাম ওই যে নামতেছে হচ্ছিল শাহবাগে। আমাদের হয়তো তখন তো এত জ্ঞানজাম ছিল না, দেখতাম যে শহীদুল্লাহ ভাই বাস থেকে নামতেছে। আবার আমরা যে ওনাকে হলো বাস প্রোগ্রাম শেষ করে আবার আগাই দিব, কোনোদিনও আমাদেরকে যাইতে দিতেন না ওনার সাথে। হয় না একটা হলো আমাদের এখন কি একটা, আমার সঙ্গে 4-5 জন লিডার যাবে, 10 জন যাবে, হ্যাঁ একসঙ্গে যাচ্ছি, কিরকম একটা থাকে না। শহীদুল্লাহ ভাই এটা কোনোদিনই করতে দিতেন। প্রোগ্রাম শেষ হবে বসতেন না করে, একটু কথা বলে বাস শেষ, যাচ্ছে। সোজা হাঁটা শুরু করতেন, শাহবাগ মোড়ে আসতেন, বাস চড়তেন, এই আনন্দ সিনেমা হলের এখানে আমি আবার হেঁটে অফিসে যাইতাম। অথচ ওই সময় আমি হলো দেখছি যে নানা সংগঠনকে, নানা ব্যক্তিকে, আমি একবার হিসাব আমাকে দেখাইছে 7.5 লক্ষ টাকা, আমি নিজের চোখে দেখেছি 7.5 লক্ষ টাকা মানুষকে উনি মান্থলি দিচ্ছেন, সংগঠন এবং হলো ব্যক্তিকে মাসে। সেই মানুষটা ওই যে সুমন বললো যে আয়রন করা শার্ট বা এক আমরা কোনোদিন হচ্ছে তারপর দেখি না। ওই একটা কেস, আমি মাঝে মধ্যে এমন কেস পড়তে গেলে শহীদুল্লাহ ভাইয়ের কথা মনে, জুতা পড়তে গেলে মাঝে মাঝে মনে করি আমি কি দামে পড়ছি। আর শহীদুল্লাহ ভাই কত টাকা ইনকাম করতেন। ওই একটা সাদা, আপনারা অনেকের মনে আছে দেখবেন একটা সাদা কেটস ওনার, ওইটা যে হলো সেটাও ছিল, হ্যাঁ ওটা হলো সেলাই করে উনি হতো। এই মানুষটা আসলে আজকে আমরা মানুষগুলা হচ্ছে কিরকম ভাবে চলাফেরা করি। আর সেই মানুষটা এত করে যে খবর ভাই প্রথমে বলার চেষ্টা করলেন যে আমরা আসলে অকৃতজ্ঞ, যে মানুষগুলাকে আমরা আজকে কাদেরকে স্মরণ করি আর কাদেরকে আসলে স্মরণ করা আমাদের উচিত, সেটাই আসলে আমরা ভুলে গেছি। আজকে আমরা ভুলে গেছি বিধায় আজকে ফেসবুকে খুললে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা যে ভাষায়, যে নোংরা ভাষায় যেরকম ভাবে কথা বলে, আমাদের আপাত মস্তক আমরা নষ্টের মধ্যে হচ্ছিল পড়ে গেছি। কারণ যাদেরকে স্মরণ করা উচিত, যাদেরকে অনুসরণ করা উচিত, এই মানুষগুলোকে ভাবা উচিত, এই সমাজে প্রতিষ্ঠিত করা উচিত, সেই জায়গাটা আমরা হচ্ছে লস করেছি। সেই জায়গাটাকে আমরা হচ্ছে কোনোভাবে করিনি। একটা মানুষ, শুধু শহীদুল্লাহ ভাই শুধু একটা মানুষ না, ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। আজকে এখানে তেল গ্যাস আমাদের সবচেয়ে যেটা হলো ক্লোজ, আমরা হয়েছিলাম তেল গ্যাস আন্দোলন করতে গিয়ে। হ্যাঁ আমি 3বার এই তেল গ্যাস আন্দোলন করতে গিয়ে হরতাল হয়েছে, সমাবেশ হয়েছে, মিটিং হয়েছে। 3বার হরতালে আমি 3বার এদের তেল গ্যাস আন্দোলন 3বারই আমি হচ্ছে অ্যারেস্ট হয়েছি। প্রথমবারে দেখলো যে গ্যাস দিব না, গ্যাস দেওয়া যাবে না, পাইপলাইনে মন্ত্রী যাবে, গ্যাস যাবে না, এরকম একটা স্লোগান ছিল। আমরা হরতালে ডাক দিয়েছিল শহীদুল্লাহ। সেই হরতালে, প্রথম হরতালে, আমার জীবনে প্রথম হরতালে আমি পিকেটিং করতে যাই সিটি কলেজে, পুলিশ আমাকে দাবড়ায় এবং এমন মারছিল সে ব্যথা এখন আমার হচ্ছে। আচ্ছা আমাকে হ্যান্ডকাপ, আমি তো এখন বুঝতে পারি যে হলো আমাকে হ্যান্ডকাপ লাগায় আমাকে হচ্ছে গাড়ি করে নিয়ে থানার মধ্যে হচ্ছে সারা রাত ছিলাম সেখানে। ফলে আমরা তখন এটা আমরা মনে করি নাই। হ্যাঁ ওই সময়ের যে চেতনা, আমরা হলো আসছি দেশের যে জাতীয় সম্পদকে রক্ষা করার জন্য, সেই চেতনাটা উনি ওই সময় আমাদের ভিতরে দিতে পেরেছেন। আকাশ স্যার সেই সময় ছিল এই তেল গ্যাস আন্দোলনের জীবনকে আমরা ওরকম ভাবে মনে করি হচ্ছিল এই দেশ মাতৃকার জাতীয় সম্পদ রক্ষা। কিন্তু আফসোস এখন যেটা হলো আকাশ ভাই আসে, আমরা সবসময় কথা বলতেছি। আজকে আমরা বললাম যদি আজকে শহীদুল্লাহ ভাই বেঁচে থাকতেন তাহলে আমেরিকা আজকে এই চুক্তিটা বাংলাদেশে হয়তো করতে পারতেন না। আজকে কয়েকদিন 2 দিন থেকে প্রক্রিয়া দেখেন যে আমাদের যে তেল গ্যাস এবং হচ্ছে বিদ্যুতের যেগুলো সব প্রাইভেটাইজেশন করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে এবং আমরা দেখতেছি যে বসুন্ধরাতে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আজকে এই উদ্যোগটা তারা নিয়েছে। শহীদুল্লাহ যদি বেঁচে থাকতেন তাহলে কিন্তু হয়তো আমরা আবার রাজপথে হতে পারতাম। ফলে অর্থাৎ একজন মানুষ আমাদের নেই, যেটা হলো বসিতা বলে গেছে মানুষ নেতৃত্ব নেই, যে হচ্ছিল একজন সমাজটাকে, পুরা মানুষটাকে, বিভিন্ন সেক্টরের মানুষগুলোকে, এই একজন মানুষকে কেন্দ্র করে এক জায়গায় আমরা হতে পারি বা হওয়ার দরকার, সেই মানুষটাকে আজকে আমরা খুব অনুভব করতেছি। ফলে
শুধু মানুষ নয়, শহীদুল্লাহ ভাই কেন প্রতিষ্ঠান হয়ে পড়েছে? শুধু মানুষ থাকলে হয় না, হ্যাঁ, অর্থ থাকলে হয় না, আত্মা থাকতে হয়। শহীদুল্লাহ ভাই সেই আত্মাটা ছিলেন, যে আত্মায় আমরা আত্মীয়তা করতে পেরেছিলাম শহীদুল্লাহ ভাইয়ের মতো মানুষকে সামনে রেখে। আমাদের সেই শহীদুল্লাহ ভাইকে আমরা আসলে গ্রিন ভয়েস তো বলবো যে আমরা নিজেই খাইতে পারতাম না, আমাদের নিজের চলাই ওরকম ভাবে সামর্থ্য ছিল না, সেই সময় আমরা গ্রিন ভয়েস করতে গেছি। শহীদুল্লাহ ভাই যাতার মতো আত্মার মানুষ আমাদের সামনে আসতো, এবং আমি সবসময় হচ্ছিল বলি এটা নাই, আমি নিজেই চলতে পারতাম না, মানে আমি ঢাকা শহরে থাকবো, আমি হচ্ছিল খাবো, ঘর ভাড়াতে থাকবো, সেটাও আমার হচ্ছে সে সামর্থ্য ছিল না। অফিসের কথা বলি, কিন্তু শহীদুল্লাহ ভাই পার্সোনালি আমাকে টাকা আমার চলার জন্য, হ্যাঁ তুমি হচ্ছিল গ্রিন ভয়েস করো, তুমি তো নিজে চলতে পারো না, টিউশনি করতে ওটা আসলে হইতো না। উনিও আমাকে মান্থলি আমার জন্য স্পেশালি এই টাকাটা তোমার জন্য হলো বরাদ্দ, এটা তুমি প্রত্যেক মাসে এই অ্যাকাউন্টসে বলা ছিল অফিসের ভাড়া, আর এই টাকাটা তুমি হচ্ছে নিয়ে যাবো। তখন 2006 থেকে 2010 সাল পর্যন্ত, অক্টোবর পর্যন্ত শহীদুল্লাহ ভাই এই টাকাটা আমাকে দিয়েছেন। আমি যখন চাকরি করলাম, আমার বিজনেস ছিল দাঁড়ালো, তখন আমি যখন টাকা নেওয়া বন্ধ করলাম, হ্যাঁ তুমি কি বড় লোক হয়ে গেছো, তুমি আর টাকা নিবে না? আমি না, আসলে অনেক তো আপনি দিয়েছেন, এখন আমি নিজেই হচ্ছিল এটা চালাতে পারবো আর কি, আশা করতেছি। এই শহীদুল্লাহ ভাইয়ের সঙ্গে আমাদের এই আত্মিক সম্পর্কটা হচ্ছিল ছিল না। অনেকগুলো আন্দোলন সংগ্রামে, যেটা আমি এই ঘটনাটা আসলে একটা মানুষের ভালোবাসা যদি অর্জন করা যায়, সেটা হচ্ছিল শহীদুল্লাহ ভাই যেমন হলো সৎ ছিলেন, তার হচ্ছিল প্রত্যেকটা বিষয় কাকে কি বলতেছে, মানে এত সুন্দর করে বাংলা এবং ইংরেজিতে নোট করে রাখতেন। ওনার ডায়েরিগুলো যদি পাওয়া যায়, ওটা একটা আসলে দলিল হবে। হ্যাঁ, এটা হলো ওই ওর নাম কি জানো, আলম, বলছিল সব মোটামুটি আছে, সেটাকে হলো সংরক্ষণ করে রাখা হচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিসের নোট, কাকে কখন কি বলতেছে না বলতেছে, সব উনি হচ্ছিল স্বরূপ টাইপ করে রাখতেন। আসলে আমাদের একটা ভরসার জায়গা ছিলেন আমাদের শহীদুল্লাহ ভাই, আমাদের সাংগঠনিক ভাবে যেরকম ভাবে ছিলেন, এবং এখনকার অনেক নেতৃবৃন্দ আছে, অনেকে মন্ত্রী হয়েছেন, অনেকে মন্ত্রিত্ব আছেন, তাদের লিস্ট শহীদুল্লাহ ভাইয়ের ওই খাতাগুলো যদি আপনারা দেখেন, তাহলে সবার লিস্ট আপনারা পাবেন, যাদেরকে শহীদুল্লাহ ভাই সংগঠন এবং ব্যক্তি মানুষগুলাকে শহীদুল্লাহ ভাই তেল দেয় না, তেল দিয়ে মানে জ্বালায় রাখে আর কি, প্রদীপ যে জ্বালায়, সেটা আমরা শহীদুল্লাহ ভাই তুলে রাখছি। অনেক কথা আছে, কিন্তু আমি লাস্ট স্মৃতি যেটা ফুলবাড়ি, এটা খুবই খুবই কাজে থেকে, অনেক ঘটনা আছে ওনার সঙ্গে। ফুলবাড়ির এটা দিয়ে আমি শেষ করি। তো ফুলবাড়িতে আমরা যখন 26শে আগস্ট, এই মাসে 26শে আগস্ট, আমরা 25শে আগস্ট রাত্রে আমরা একসঙ্গে যাই বাসে করে, শহীদুল্লাহ ভাই বাসে যাবো, ওখানে আনু ভাই আগে গিয়েছিলেন, ওই বাসে ছিলেন আমাদের সৈয়দ আবুল মকসুদ, শামসুল আলম স্যার, আমি, শুভ কিবরিয়া ভাই সাংবাদিক, আমরা শহীদুল্লাহ ভাই হলো। ওখানে যাওয়ার সময় আমাকে বললো যে আলমগীর তুমি এই প্রায় 7.5 কি 6.5 লাখ টাকা, আমার তো ওটা আমাকে দিলেন উনি, তো যেটা এই টাকাটা তুমি রাখবা, এটা ওখানে যখন যেতে বলবো তাকে তুমি সেই টাকা দিবে। আমরা গেলাম 2টের মতো, দেখলাম দুপুর বেলা তো হাজার হাজার লাখ লাখ মানুষের সমাবেশ, খাওয়ার বাবদ উনি প্রায় বললেন কি 1,20,000 কি 1,70,000, আমার আসলে ওই সংখ্যাগুলো মনে নেই। এই টাকাটা আর বাস ভাড়াটা আমাকে দিতে হবে, এটা আমাকে বললেন, আর কারে কারে যাতায়াত খরচ যদি দিতে হয় উনি বলে দিবে, তখন আমি, কিন্তু আমি ওই 1,20,000 অথবা 1,70,000 এই টাকাটাই শুধু দিতে পারছিলাম। তারপরে তো ঘটনা জানেন যে তারপর ওখান থেকে ঘুরে আসা গন্ডগোল একটা হয়ে গেল। ঘুরে আসার পর আমরা সবাই যে যার মতো করে ছিটকে গেল, আমরা কাউকে পাচ্ছি না, বাস ড্রাইভার সবকিছু মিলে এলোমেলো, মানে এটা যদি লেখা যায় এটা বিশাল ইতিহাস হবে আর কি, যে মানুষগুলাকে ওখান থেকে ফিরে নিয়ে আসে। আমরা ওখানে আসলাম, শহীদুল্লাহ ভাই সব, আনুস স্যার সবাই চলে গেছেন পার্বতীপুরে, ওখান থেকে পার্বতীপুর থেকে বিরামপুরে ট্রেনে আসলেন, আমরা বাস নিয়ে। আর এর মধ্যে আমাদের এই সৈয়দ আবুল মকসুদ স্যার হারাই যান। হ্যাঁ, তারপর তোমরা সাদা ঢাকা থেকে যারা আসছে তাদেরকে আসলে ধরে মার, এরকম একটা সিচুয়েশন করেছে। ফলে
অনেক কষ্ট করে সন্ধ্যার পরে সাইকেলে করে আমরা শহীদ আবুল মকসুদকে হচ্ছিল নিয়ে এসে, তখন তার তো মোবাইল ছিল না সবার। বলে আমরা যখন চলে আসার পর তখন তো চলে আসলাম ঢাকায়, চলে আসলাম 27 তারিখ সকালবেলা আমরা হলো নামলাম, তারপরে যে যার মতো করে হচ্ছে চলে। দুদিন পরে আমি শহীদুল্লাহ ভাইয়ের কাছে আসি।